কেন শুনবো না? আপনারা বলুন। না থাক, ভাবির সাথে সময় কাটান। লং জার্নি তো, পরে টায়ার্ড হয়ে যাবেন। টায়ার্ড হওয়ার আগ পর্যন্ত এনজয় করুন। পাশ থেকে লোকটার স্ত্রীর ধমকে নাক ঝামটি মেরে বলে উঠল, মিস্টার আগুন তো আর তোমার মতো রসকসহীন কাঠখোট্টা মানুষ না যে বউ রেখে অন্যদের সাথে আজাইরা আলাপ করবে। ওদের দেখলে প্রাণ জুড়িয়ে যায়। গাড়ি ঝাঁকুনি দিচ্ছে না, তবুও কি সুন্দর বউয়ের কাজ জড়িয়ে এক হাতে আলগে রেখেছে। আর তুমি আমাকে আলগে রাখা তো দূরের কথা, আমি পাশে বসলেই তোমার চুলকানি উঠে যায়। বলি, আগুন স্যারকে দেখে কিছু শেখো। প্রফেসরের মুখটা নিমিষেই চুপসে গেল। মোম ফিক করে হেসে উঠল। আগুন ঠোঁট কামড়ে হাসে। বাকিরা শব্দ করে হেসে ওঠে। আগুন হাসি মুখে ভরাট কণ্ঠে বলল, ভাবি, আজকে অন্তত রাগারাগি না করলেই ভালো হয়। আনন্দটা মাটি হয়ে যাবে। আর আমার মতো কাউকে হতে হবে কেন? সবাই তার নিজস্ব জায়গায় নিজস্বভাবে সুন্দর। তাছাড়া আমার বউটা একদমই বাচ্চা, ওর সাথে তো আপনার কম্পেয়ার করলে চলবে না। কলিগের বউয়ের মুখটা অন্ধকারে ছেয়ে গেল। আগুনের কলিগ হো হো করে হেসে ওঠে। একদম ঠিক হয়েছে। তাকে খোঁচা দিয়ে কথা বলা কলিগের স্ত্রী বিরক্ত হলো। মুখ ঘুরিয়ে অন্যদিকে চেয়ে রইল। বাকিরা বেশ মজা নিচ্ছে। আগুন ঘাড় ঘুরিয়ে পুনরায় সামনে তাকালো। মোম ঠোঁট টিপে হাসছে। হাসির সাথে সাথে গাল দুটো কেমন ফুলে উঠেছে। আগুনের ইচ্ছে করছে ওই ফর্সা রক্তাট বা ভোলা গালে কুটুস করে কামড় বসাতে, কিন্তু সেটা তো সম্ভব না। জায়গা এবং পরিস্থিতি দুটোই এখন প্রতিকূলে। এদিকে আগুনের বুকে ঝড় বইছে। ইচ্ছে করছে এক্ষুনি বউকে বুকের ভেতর জাপটে ধরে অশান্ত হৃদয়কে শান্ত করতে। মোমের ঝকঝকে হাসিটা চিরস্থায়ী হলো না। আগুনের হাসকি স্বরে বলা কথাই ধপ করে নিভে গেল। আগুন বলল, এত এসো না, আমাকে জ্বালিয়ে দিব্যি হাসা হচ্ছে। হ্যাঁ, হোটেলে একবার ফিরতে দাও। এই হাসি আমি যন্ত্রণার কারণ বানিয়ে ছাড়বো। সোনারগাঁও, যা বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত, মূলত একটি ঐতিহাসিক স্থান এবং নগরী। এখনও কোনো বড় পাহাড়ি এলাকা নেই, কিন্তু আশেপাশের কিছু অঞ্চলে ছোট বড় কিছু গ্রামীণ জনপদ এবং প্রাকৃতিক সৌন্দর্যে রয়েছে। সোনারগাঁওয়ের কাছে পদ্মা নদী রয়েছে, যা এখানে অসাধারণ দৃশ্য তৈরি করে। নদীর পাড়ে বসে প্রকৃতির শান্তি উপভোগ করা যায়। এখানে অনেক প্রাচীন স্থাপনা রয়েছে, যেমন সোনারগাঁও জাদুঘর, শাহী মসজিদ, যা প্রাচীন বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্য প্রদর্শন করে। সোনারগাঁওয়ের আশেপাশে কিছু গ্রামে ছোট ছোট বাগান এবং পিকনিক স্পট রয়েছে, যেখানে গাছপালার ছায়ায় বসে সময় কাটানো যায়। সোনারগাঁও শিক্ষকদের গেট টুগেদারের জন্য একটি অসাধারণ স্থান। এটি সুন্দর পরিবেশ, আরামদায়ক থাকার ব্যবস্থা এবং বিভিন্ন বিনোদনের সুযোগে ভরপুর। দীর্ঘ সময় পর গতিময় বাস গাড়িটি এসে থামল তার নির্দিষ্ট গন্তব্যে। এই গরমে লং জার্নি করে সকলেই ভীষণ ক্লান্ত। মোমের বাসে চড়ার অভ্যাস নেই। ভাগ্য ভালো আজকে বমি টমি করেনি। আগুনের কাঁধে মাথা রেখে কিছুক্ষণ ঘুমিয়েছিল। আস্তে আস্তে সকলে গাড়ি থেকে নেমে পড়ল। আগুন এক হাতে ব্যাগ নিয়ে অন্য হাতে মোমকে আগলে সাবধানে বাস থেকে নামল। মোমের আবার ঘুম পাচ্ছে। জবরদস্তি নয়নজোড়া খুলে রাখার আপ্রাণ চেষ্টা করছে। ঢুলু ঢুলু চোখে চেয়ে আগুনের সাথে পা চালাচ্ছে। সোনারগাঁও 4 স্টার মানের হোটেল রয়েছে, যেখানে আধুনিক সুবিধা যেমন সুইমিং পুল, জিম, কনফারেন্স রুম রয়েছে। এছাড়া শাহজালাল নামে হোটেল আছে। এটি আরও একটি মানসম্মত হোটেল, যেখানে আরামদায়ক কক্ষ এবং ভালো সেবা পাওয়া যায়। সবাই মিলে শাহজালাল হোটেলে উঠেছে। সোনারগাঁওয়ে স্থানীয় ট্যুর কোম্পানির মাধ্যমেই প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করা হয়েছে, যেখানে থাকার, খাওয়ার এবং ভ্রমণের সব কিছুই একসাথে করা যাবে। স্থানীয় রেস্টুরেন্টগুলোতে স্ন্যাক্স এবং অন্যান্য মজাদার খাবারও পাওয়া যায়। হোটেলে এসে সকলেই নিজেদের জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল। দম্পতি যারা রয়েছে তাদের জন্য একটা করে রুম পার্মানেন্ট, আর যারা সিঙ্গেল আছে তারা 3 জন করে একটা রুমে থাকবে। সেই অনুযায়ী রুম বুকিং করা হয়েছে। জার্নি করে সকলেই ক্লান্ত ছিল, সেই জন্য ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিচ্ছে। ঠিক করছে সন্ধ্যার পর সকলে মিলে আড্ডা দিবে। মোমের এতক্ষণ ঘুম পেলেও এখন আর ঘুম আসছে না। তখন ক্লান্ত ছিল বলে হয়তো ঘুম পাচ্ছিল। গাড়িতে বেশ ভালোই ঘুমিয়েছিল। মোম বারান্দায় দাঁড়িয়ে আছে। এখান থেকে বাইরের কোলাহলপূর্ণ পরিবেশ সুন্দর করে দেখা যাচ্ছে। বারান্দায় বসার ব্যবস্থা আছে। মোম চেয়ার টেনে বসে পড়ল। গালে এক হাত ঠেকিয়ে তাকিয়ে থাকলো অনিমেষ। আগুনের চোখে ঘুম ধরা দিয়েছে। আনমনে পাশে হাত রাখতে চমকে উঠল। এ কি, মোম কোথায়? এখানেই তো শুয়েছিল। আগুন দরজার দিকে তাকায়। দরজা তো বন্ধ, তাহলে মোম কোথায় গেল?
আগুন উঠে বসত, ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক নজর বোলারও। বারান্দায় কারো জর্জেট ওড়না হাওয়ার প্রকোপে উঠছে। চিনতে অসুবিধা হলো না এটা মোমের ওড়না। আগুন চোয়ার শক্ত করে এগিয়ে যায়, ছোট্ট লোহার টেবিলে ধারাম করে হাত দিয়ে শব্দ তুলল। আকস্মিক শব্দের তোপে মোম খেপে ওঠে। তড়িৎ বেগে নজর ফেরালো সেথায়। আগুন রাগান্বিত চোখে চেয়ে আছে। রাগের আভাস কতটা তীব্র সেটা আগুনের ঘন ঘন নিঃশ্বাস আর বক্ষস্থল ওঠানামার দরুন বুঝতে পারল। মোম সেই শুষ্ক ঢোক গিরে উঠে দাঁড়ায়, হাঁ করে কিছু বলতে চাইল, কিন্তু আগুন তার আগেই মোমের বাহু ধরে টেনে রুমে নিয়ে আসতো। এক প্রকার ঝাড়া দিয়ে মোমের হাত ছেড়ে দিল, সজোরে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে মোমের উপর উঠে গেল। মোম হক চুকিয়ে যায়, অবাক হয়ে চোখ দুটো বড় বড় করে চেয়ে রইল। মোমের হাত দুটি বিছানায় চেপে ধরে ক্রোধান্বিত ভঙ্গিতে দাঁতে দাঁত চেপে আগুন পড়ল। আমাকে টেনশন দিতে খুব মজা পাও, তাই না? ঘুমে আচ্ছন্ন হয়ে হেঁটে হোস্টেল পর্যন্ত আসতে পারছিলে না, আর এখন যখন ঘুমানোর জন্য বলছি তখন তুমি চুপি চুপি উঠে বারান্দায় চলে গেলে। আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলে না। মোম ভীতু নয়নে চেয়ে আতঙ্কিত গলায় বলল, ঘুম আসছিল না তাই উঠে পড়েছিলাম, তাছাড়া রুমেই তো ছিলাম, বাইরে তো যাইনি। আগুন চিৎকার করে উঠে ধমকে বলে, আবার মুখে মুখে তর্ক করছো? সাহস বেড়ে গিয়েছে? দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছ। কথা বললে গায়ে মাখো না, ডানা বেশি বড় হলে সেটা কাটতে আমার বেশি সময় লাগবে না। মোম হতভম্ব হয়ে গেল। কি থেকে কি বলছে এলো? না ঘুমিয়ে উঠে পড়ে এই সামান্য ব্যাপারে এতটা রেগে গিয়েছে, এভাবে ধমকাচ্ছে। চেপে ধরে হাত বেশ ব্যথা পাচ্ছে মোম। আগুন বেশ শক্ত করে মোমের হাত ধরে রেখেছে। মোম হাত ছাড়ানোর চেষ্টা করল না, এতে কুমড়োটা আরও রেগে যেতে পারে। ভীষণ কান্না পাচ্ছে ওর। ঘন পাপড়িযুক্ত আখিজোড়া ছলছল করে উঠল। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে, কিন্তু সফল হলো না। বেহায়া চোখ দুটো থেকে নোনা জল গড়িয়ে পড়ল। একসময় না পেরে মোম ফুপিয়ে কেঁদে উঠল। মোমের কান্নায় আগুনের হুঁশ ফিরল। তুরন্ত হাত ছেড়ে দিল, ঝট করে মিশিয়ে নিল প্রশস্ত বুকে। লম্বা শ্বাস টানল, মাথায় আদুরে হাত বোলালো। ভারী কি নিঃশ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, অচেনা অজানা জায়গায় এসেছো, আমার জন্য না হলেও তোমার জন্য এই শহর নতুন। তোমাকে দেখতে না পেয়ে টেনশনে পড়ে গিয়েছিলাম। এমনিতেই একটা ব্যাপারে তোমাকে নিয়ে ভয়ে তটস্থ থাকি, তাই রাগ হয়েছিল। মোম কিছু বলল না। আগুনের বুক থেকে ক্রমশ ফুপিয়ে যাচ্ছে। আগুন পুনরায় অত্যন্ত মোলায়েম গলায় বলল, জায়গাটা অপরিচিত, আমাকে না বলে কোথাও যাবে না। যেখানেই যাবে আমাকে বলে যাবে, মনে থাকবে তো? মোম ঠোঁট উঠে বলে, থাকবে, তবে ওয়াশরুমে গেলেও বলে যেতে হবে। আগুন এক পেশে হাসত, আর একটু নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, দরকার হলে তাই। এবার বলো, না বলে কোথাও আর যাবে না? মোম ছোট করে উত্তর দিল, যাব না। আগুন তপ্ত শ্বাস ছাড়ল। অঞ্জলি বুঝে মোমের কোমল মুখশ্রী তুলে নিল। এইটুকুতেই কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে মেয়েটা। সাদে গিয়ে আগুন তার পিচ্ছি বউকে কোমলমতি বলে। আগুন পরম উষ্ঠপুট এগিয়ে মোমের শাক চোখে চুমু দিল। পরপর চুমু পড়ল মোমের পাতলা পিবর ঠোঁটে। আগুন যত্ন নিয়ে চুমু খেল বউয়ের কোমল রক্তাভা গালে। মোম চোখ তুলে চায়, আগুন তার ভেজা গাল মুছে দিল। মোম ভোতা মুখে বলল, ঘুম আসছে না। মোমকে বুকে নিয়ে শুয়ে পড়ল আগুন। রাশ ভারী গলায় বলল, কোনো কথা না, চুপ করে চোখ বন্ধ করো, ঘুম চলে আসবে। হোটেল থেকে মাগরিবের আজানের পর সকলে বের হলো। সকলের মুড এখন ফুরফুরে, অল্প অল্প বাতাস বইছে, গায়ে লাগায় বেশ আরাম অনুভব করছে সকলে। গরমের সময় প্রকৃতি হাওয়া মন্দ না। হোটেল থেকে কিছু দূর সকলে গোল হয়ে আসন পেতে বসেছে। বসার জন্য চেয়ারের ব্যবস্থা নেই, স্থানীয় লোকেরা পাটি বিছিয়ে দিয়েছে। এতগুলো মানুষ সবাইকে চেয়ার জোগাড় করে দেওয়া সম্ভব নয়, সেজন্য পাটির ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় লোকেরা ভীষণ আন্তরিকতার সঙ্গে তাদের বরণ করেছে। সকলে মিলেই টুকটাক গল্পের আসর জমিয়ে দিয়েছে। এই গরমের মধ্যেই আনন্দটাকে দ্বিগুণ বাড়ানোর জন্য উঠানোর মাঝখানে শুকনো কাঠ জ্বালিয়ে দিয়েছে। মোম খুশিতে হাততালি দিতে চেয়েও পারেনি, কারণ সবাই আছে এখানে। সকল দম্পতিদের মধ্যে আগুন মোমের জুটি বেশ আকর্ষণ করছে। দুজনের গায়ে একই রকমের পোশাক। সকলের মধ্য থেকে রাফি দাঁড়িয়ে উচ্চস্বরে বলে উঠল, শুধু গল্পগুজব করে সময় পার করলে চলবে? যারা পার্টনার সহ এসেছেন তাদের তো রাজকপাল, আর আমরা যারা সিঙ্গেল তাদের তো ফাটা কপাল। যাই হোক,
কোনো গেম খেলার আয়োজন করলে কেমন হয়? প্রিন্সিপাল স্যার ভাবুক চিত্তে উৎফুল্লর সমেত বললেন। ভালো হবে। কি গেম খেলা যায় বলো তো? রাফি আগুনের দিকে চেয়ে হাস্যোজ্জ্বল মুখে বলল। প্রফেসর আগুন, আপনি কিছু বলুন। আগুন নড়ে চড়ে উঠল, ঠোঁটে ঠোঁট চেপে কিছুক্ষণ চুপ থেকে নরম কণ্ঠে জানালো। খেলুন, আপনাদের যেটা ভালো লাগে, আমি এসবের মধ্যে নেই। রাফি ভ্রুকুচকে জানতে চাইল। নেই মানে? তা বললে তো শুনবো না। আপনাকেও খেলায় অংশগ্রহণ করতে হবে। এখানে উপস্থিত প্রত্যেক সদস্যদের খেলতে হবে। এটা এক ধরনের মজা, কেউ হেয়ালি করবেন না। আগুন ঠোঁট দুটি গোল করে ভারী কি নিঃশ্বাস ছাড়ল, কোনো প্রতিক্রিয়া দেখালো না। রাফি পুনরায় ভাষণ দেওয়ার ভঙ্গিতে বলল। এখানকার স্থানীয় সঙ্গীত বা নৃত্য অনুষ্ঠান আয়োজনে করলে কেমন হয়? চিন্তা নেই, আপনারা যারা যেই গান নাচ পারেন সেভাবেই সকলের সামনে প্রেজেন্ট করবেন। তাছাড়া স্থানীয় লোকেরা আমাদের সাথে খেলায় অংশ নেবে, এতে তাদের গান নৃত্য উপভোগ করতে পারবো। সবার মধ্যে আনন্দদায়ক পরিবেশ তৈরি হবে। প্রিন্সিপাল মুচকি হেসে সায় জানালেন। রাফি গলা পরিষ্কার করে খেলার নিয়ম বলতে লাগলো। কাগজের মধ্যে কিছু লিখে তা ভাঁজ করে অনেকগুলো চিরকুট একত্রে রাখা হবে। সবাইকে তার পছন্দ মতো একটা করে চিরকুট নিতে হবে। সেটাতে যা লেখা থাকবে তাকে সেটা করতে হবে। এক্ষেত্রে দম্পতির জন্য একটা লাভ আছে, সেটা হলো একজন চিরকুট নিলে সে যদি সেটা করতে না পারে তাহলে তার পার্টনার হয়ে ওই কাজ করে দিতে পারবে। সো এভরিওয়ান, আপনারা সবাই বুঝতে পেরেছেন খেলার নিয়ম? সকলেই একসঙ্গে উচ্চ আওয়াজে বলে উঠল। অবশ্যই স্যার। রাফি এক একটা চিরকুটে কিছু লিখে ভাঁজ করে সবগুলো চিরকুট একত্রিত করল। স্থানীয় লোকদের থেকে ছোট্ট একটা ঝুলি নিয়ে সেটাতে চিরকুটগুলো রাখলো। প্রথমে প্রিন্সিপাল স্যারকে একটা চিরকুট উঠাতে বলল। প্রিন্সিপাল মুচকিসে একটা চিরকুট তুললেন, সেটাতে লেখা নাচতে হবে। প্রিন্সিপাল হো হো করে হেসে উঠলেন, হাসতে হাসতে বললেন। এই বয়সে আমি নাচবো? রাফি উৎফুল্ল চিত্তে ভারী কি গলায় বলল। নিয়ম অবশ্যই স্যার, আনন্দের কোনো বয়স নাকি। চেষ্টা করছি। রাফি ছোট্ট একটা মিউজিক বক্সে পুরনো দিনের গান ছেড়ে দিল। প্রিন্সিপাল গানের তালে যেমন পেরেছেন নেচে দেখালেন। মোম হাসি মুখে পুরোটা মুহূর্ত উপভোগ করল। আগুন খেলায় মনোযোগ কম দিয়েছে, সে তো হাসি মাখা বউয়ের মুখশ্রী দেখতে ব্যস্ত। যে ছেলে বউ ছোট বলে বিয়ে করবে না বলে চিৎকার করে বাবার সাথে মনোমালিন্য পর্যন্ত করেছে, সেই ছেলে এখন পিচ্ছি বউয়ের প্রতি তীব্রভাবে আসক্ত হয়ে পড়েছে। মোম থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারে না। দূরে গেলেই বুকটা কেমন শূন্য শূন্য লাগে। একে একে সবাইকে চিরকুট দেওয়া হলো। যার চিরকুটে যেটা লেখা ছিল সবাই সেটা আনন্দ স্বরূপ করে দেখিয়েছে। স্থানীয় লোকেরা তারাও খেলায় অংশগ্রহণ করে নাচ গান করে সবাইকে আনন্দ দিয়েছে। কিন্তু যখন আগুনের পালা আসলো তখন সে পেকে বসল, কারণ তার চিরকুটে নাচতে বলা হয়েছে। আগুন তো নাচতে পারে না, আর আগুনের পার্টনার মোমকে তো আগুন নাচতে কিছুতেই দিবে না। রাফি বিরক্তকর মুখভঙ্গিতে ভরে ওঠে। আগুন স্যার, আপনি কিন্তু খেলার নিয়ম ভঙ্গ করছেন। প্রিন্সিপাল স্যারও তো নাচতে পারছিলেন না, তবুও তিনি যেমন পেরেছেন তেমন নেচে দেখিয়েছেন। আপনিও একটু নেচে দেখালে কি হবে? আগুন মুখ কুচকায়, রাগ হচ্ছে ভীষণ। বেশিরভাগ সিনিয়র তাই চেঁচিয়ে কিছু বলতেও পারছে না। কিছুটা ঝাঁজ সমেত তিরিক্ষি মেজাজ নিয়ে বলল। দেখুন, আমি নাচতে পারি না, শুধু শুধু জোর করে তো লাভ নেই। রাফি বাঁকা হাসল, উচ্ছ্বসিত কণ্ঠে শুধালো। আচ্ছা, নাচতে না পারলে আপনাকে এখন যেটা করতে বলবো সেটা করে দেখান। আগুন ভ্রু কুচকে ফেলল, চড়া গলায় জানতে চাইল। সেটা কি? রাফি গলা খাকারি দিয়ে জানায়। আমাদের সকলের সামনে রোমান্টিক গান গেয়ে ভাবিকে প্রপোজ করতে হবে। আগুন অকপটে জবাব দিল। এটাও পারবো না। খেপে গেল রাফি, নাকের পাটাতন ফুরিয়ে খোঁচা মেরে বলল। জানতেন পারবেন না, স্টুডেন্টদের চিটিং দেওয়া ছাড়া আর কিছুই পারেন না, জানা আছে আমার। আহারে, পিচ্ছি ভাবিরা কত আশা করেছিল বরের থেকে ঘুরতে এসে রোমান্টিক কিছু মুহূর্ত উপহার পাবে, সেটা আর হলো না। তার বর তো আনরোমান্টিক। আগুন বিড়বিড় করে বলল। আমি রোমান্টিক কিনা সেটা আপনার ভাবি রুমে গেলেই টের পায়। কি বিড়বিড় করছেন, আমাদের শুনিয়ে বলুন। আগুন তপ্ত শ্বাস ছাড়ল, মোমের দিকে নজর রেখে ভরাট স্বরে বলে। দ্বিতীয় অপশন চয়েস করলাম। রাফি ঠোঁট এড়িয়ে হাসল, খুশিতে গদগদ হয়ে বলল। এই না হলে আগুন স্যার, শুরু করুন। মোমের হাত ধরে আগুন উঠোনের মাঝখানে আসলো। মোম আর চোখে আশেপাশের মানুষের দিকে তাকাচ্ছে। সকলের নজরেই দম্পতির দিকে।
মোমের লজ্জা লাগছে। আগুনের গান শোনার জন্য সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। মোম নিজেও ভীষণ এক্সাইটেড। নিস্তব্ধতা কাটিয়ে আগুন গলা ছেড়ে গিয়ে উঠল, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো ছুঁইয়া ছুঁইয়া পরে, পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। গান গাইতে গাইতেই মোমের কোমর পেঁচিয়ে দূরত্ব ঘুচিয়ে নিল। মোম হাঁ করে সন্তুষ্টির চোখে আগুনের দিকে চেয়ে আছে। আগুনের গানের গলা তেমন ভালো না হলেও অতটা খারাপও না। মোমের মনে সুখ পাখিরা নেচে উঠছে। কুমড়োটা গান গেয়েছে তার জন্যে। বিশ্বাস করতে পারছে না। আগুন গোলাপি অধৈর্যরা নেড়ে নেড়ে মোমের চোখে চোখ রেখে নিরাট স্বরে বলে ওঠে, এই কোমলমতি, বক্ষ পিঞ্জরে জায়গা তো করেই নিয়েছো, বাকিটা জীবন তোমার পাশে তোমার সাথে থাকার অনুমতি ভাবো কি? আমার রাগ, আমার শাসন, আমার জেদ সব কিছু মেনে নিয়ে থাকবে কি আমার সাথে? আমার মনের অপ্রকাশিত অনুভূতি মেশানো কথাগুলো তুমি তোমার হৃদয়ের ব্যাকুলতা দিয়ে বুঝে নিও। আমি যেমন তেমন ভাবে আমি তাকে মেনে নেবে কি বলো আমার কোমলমতি? মোম একরাশ মুগ্ধতা নিয়ে আগুনের বলা সকল কথা তৃপ্তিসহ শ্রবণ করেছে। কি বলেছে এই কুমড়ো মার্কা লোকটা? মোম তাকে মেনে নিবে কিনা জানতে চাচ্ছে। মোম তো কবুল বলার পর এই মানুষটাকে নিজের একান্ত আপন ব্যক্তিগত মানুষরূপে স্বীকার করে নিয়েছে। মানুষটার মোহ বাচনভঙ্গি যত্নে আটকেছে ক্ষণে ক্ষণে। পাশ থেকে রাফি সহ বাকিরা চিল্লিয়ে বলছে, ভাবি উত্তরটা দিয়ে দেন, বেচারা স্যার কতটা আবেগ সমেত উদ্বেগ নিয়ে আপনার দিকে চেয়ে আছে। মোমের চোখে জলকণা উকি দিচ্ছে। বার কয়েক পলক ঝাপটিয়ে ধীর গলায় বলে উঠল, আমি আপনার সকল কথায় রাজি মাস্টারমশাই। আগুন চোখ বুঝে নিল। লম্বা শ্বাস টেনে প্রশান্তের নিঃশ্বাস ত্যাগ করল। রাফি সশব্দে সিটি বাজালো। সবাই একসাথে জোরে হাততালি দিয়ে ওদের শুভেচ্ছা জানালো। বরপক্ষের খাওয়া দাওয়ার পর শম্ভুনাথ সেন তেমন ভালো আয়োজন করতে পারেনি বলে ক্ষমা প্রার্থনা করে বিদায় দেওয়ার ইঙ্গিত দিলে বরের মামা আশ্চর্য হয়ে বললেন যে, ঠাট্টা করতেছেন নাকি? এর জবাবে শম্ভুনাথ সেন ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করার ইচ্ছার তার নেই বলে স্পষ্ট জানিয়ে দেন। কারণ যার মনে করে কন্যার বাবা গহনায় ফাঁকি দিবে, তাদের সঙ্গে কোনো সম্পর্ক গড়ে তোলার প্রশ্নই ওঠে না। পড়ার টেবিলে বসে আনিকা বাংলা বইয়ের পড়া পড়ছে। সামনে টেস্ট পরীক্ষা আছে। এখন পড়ায় মনোযোগী হওয়া অতি আবশ্যক। যখন পড়ায় গভীরভাবে ডুবে গেল, ঠিক তখনই ভাইব্রেশনে থাকা মোবাইলটা ভো ভো আওয়াজে বেজে ওঠে। বিরক্তিতে মাথা চাড়া দিয়ে উঠল। ইচ্ছে থাকা না সত্ত্বেও ফোনটা রিসিভ করলো। পরিচিত নাম্বার, বেয়াদব আয়মান শিকদারের। মোবাইলটা কানে ধরে ঝাঁঝালো গলায় বলে ওঠে, এত রাতে ফোন করেছেন কেন? আয়মান আরাম করে চেয়ারে মাথা এড়িয়ে দিল। দেয়াল ঘড়ির কাঁটার দিকে নজর বুলিয়ে মুচকি হেসে বলল, বেশি রাত তো হয়নি, সবে রাত 9টা। আনিকা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। দরজার দিকে একবার উকি দিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আপনার কাছে বেশি না হলেও আমার কাছে অনেক বেশি। রাখছি, আমার ডিস্টার্ব হচ্ছে। আয়মান মৃদু স্বরে চিৎকার করে উঠল, গমগমি গলায় বলল, এখন রাখবো না, কথা আছে। আনিকার মেজাজ খারাপ হচ্ছে। পড়া রেখে এই ফালতু ছেলেটার সাথে বকবক করার ইচ্ছে ওর নেই। ভারী কি গলায় প্রশ্ন করল, বলুন কি কথা? কি করছো? আপনার সাথে কথা বলছি। আনিকা কটমট করে জবাব দিল। আয়মান উচ্চ আওয়াজে হেসে ওঠে। আনিকার গা জ্বলে উঠল। তিরিক্ষি মেজাজ নিয়ে জিজ্ঞেস করে, আপনার আর কিছু বলার আছে? নয়তো আমি রাখছি। আয়মান তুরন্ত উত্তর দেয়, রেখো না, আমার সাথে কথা বলা ছাড়া আর কি করছো সেটা বলো। পড়ছি। ডিনার করছো? না। কখন করবে? সেটা আপনাকে বলতে হবে? অবশ্যই। কেন বলবো? তুমি আর আমি তো একই ডার্লিং, কে রেখে একা কিভাবে খাবো তাই বলো। রাতের বেলা মমীভূত হলে
জলজন্ত কয়লার উপর দিয়ে হাঁটেন। আয়মান ঠোঁট এড়িয়ে হাসল, মোহনীয় কণ্ঠে বলে, কয়লার উপর দিয়ে হাঁটার দরকার নেই, তোমাকে দেখলে মতিভ্রম এমনিতেই কেটে যাবে। আনিকা আর আয়মান একে অপরের সাথে কথা জুড়ে দিয়েছে। আয়মান উচ্ছ্বসিত হয়ে কথা বলে যাচ্ছে আর আনিকা সেই সকল আজাইরা পেঁচাল চুপ করে শ্রবণ করছে। আয়মান ইচ্ছা করে এমন অদ্ভুত কথাবার্তা বলছে যা আনিকাকে রাগিয়ে দিচ্ছে। আনিকার রাগান্বিত হয়ে বলা কথাগুলো আয়মান খুব এনজয় করছে। খুব খুব করে শব্দ তুলে অবিরত কেসে চলেছে সানাউল্লাহ। কাশি ছুটে বুকে ব্যথা করছে, হাত দিয়ে বুক ডলছে, কাজ হচ্ছে না। ব্যথাটা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলছে। তৃষ্ণা পেয়েছে তার, গলাটা শুকিয়ে আসছে। হাত বাড়িয়ে পানির গ্লাস হাতে তুলে নিতে চাইলেন, কিন্তু সফল হলেন না। সিলভারের গ্লাসটা হাতে ফসকে পড়ে গেল, ফ্লোরে ফোরে টুংটাং আওয়াজ তুলল। সেই প্রতিধ্বনি আনিকার কর্ণগোচর হলো। ভাবুক চিত্তে আয়মানের সাথে কথা বলা চলমান রেখে বাবার রুমে প্রবেশ করল। মুহূর্তেই সারা মুখ আতঙ্কে ছেয়ে গেল। মুঠো হতে মোবাইলটা আশ্রে নিচে পড়ে যায়। আনিকার তনুমন কনকনে শীতের মতো থরথর করে কেঁপে উঠল। বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠে, বাবা! হসপিটালের বেঞ্চিতে বিষণ্ণ মনে বসে আছে আনিকা। মেয়েটার গাল বেয়ে ক্রমাগত নোনা পানি গড়িয়ে পড়ছে। জোরে জোরে শ্বাস টানছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখে মুখে লেপটে আছে একরাশ অন্ধকার। হৃৎপিণ্ডটা ভয়ে দ্রুত গতিতে লাফাচ্ছে। ঠোঁট কামড়ে কান্না আটকাতে চাচ্ছে, কিন্তু কান্নাগুলো দলা পাকিয়ে কণ্ঠ ফুঁড়ে গুনগুন শব্দ করে বেরিয়ে আসছে। তার পাশে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আয়মান। আস্তে করে আনিকার পাশে বসে দ্বিধা নিয়ে কাঁধে হাত রাখল। ভেবেছিল আনিকা ঝাড়ি মেরে হাত সরিয়ে দেবে, তবে সে দিল না। আয়মানকে অবাক করে দিয়ে তার বুকে কপাল ঠেকিয়ে ডুকরে কেঁদে উঠল মেয়েটা। থমকে গেল আয়মান, বিস্ময়ে কিংকর্তব্য বিমর্ষে। হাটের বাম পাশে ধরাস ধরাস করছে। আনিকার একটুখানি ছোঁয়ায় পুরুষালীর শরীরটা মৃদু কম্পনে কেঁপে ওঠে। হাত দুটো মুঠো করে চোখ বন্ধ করে ফেলল সে। অদরে ধরা দিল কিঞ্চিত মুচকে হাসি। চোখ খুলে হাত উঠিয়ে আদুরে সমেত আনিকার মাথায় রাখল। ভরসা স্বরূপ বলে উঠল, চিন্তা করো না, আঙ্কেল দ্রুত ঠিক হয়ে যাবেন, আল্লাহকে ডাকো। তখন আনিকা সানাউল্লাহর রুমে এসে দেখে তিনি বুকে হাত চেপে বিছানায় তড়পাচ্ছেন। চোখ উঠে কেমন ছটফট করছেন, মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে। বাবার এরকম অবস্থা দেখে সজোরে চিৎকার করে উঠেছিল মেয়েটা। দৌড়ে গিয়ে বাবাকে ধরে হাউমাউ করে কান্না করে ফেলেছিল। মোবাইল নিচে পড়া সত্ত্বেও কল কাটেনি, বন্ধও হয়নি। ওপাশ হতে আয়মান উদ্বেগ সমেত হ্যালো হ্যালো বলেই চলছিল, কিন্তু আনিকার থেকে উত্তরস্বরূপ কান্নার আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যায়নি। একা মেয়ে হয়ে এই রাতে অসুস্থ বাবাকে নিয়ে কোথায় কিভাবে যাবে, কোনো কিছুই বোধগম্য হচ্ছিল না। ব্যাকুলতা চিত্তে যা মাথায় এসেছে সেটাই করেছে। সরিষার তেল গরম করে বাবার মুখে মালিশ করে দিয়েছে। পানির গ্লাস মুখের সামনে ধরলেও তিনি পানি পান করতে সক্ষম হলেন না। ঠোঁট দুটো বাঁকিয়ে মুখের পানি পড়ে গিয়ে গলা বুক ভিজে গিয়েছে। আনিকা কি করবে কিছুই বুঝতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে আয়মান এসে ওদের বাড়িতে উপস্থিত হয়। আনিকার গলা ছেড়ে কান্নায় আয়মান বক্ষস্থলে চিনচিন ব্যথা অনুভব করছিল। দিক বেদিক ভুলে মীরাকে ইম্পর্টেন্স কাজ আছে বলে রাতের বেলা বাসা থেকে বেরিয়ে আনিকাদের বাড়িতে চলে আসে। সানাউল্লাহর শরীরের অবস্থা বেগতিক দেখে আশেপাশে কয়েকজন ডেকে গাড়িতে উঠিয়ে দ্রুত ছুটল কাছাকাছি কোনো হসপিটালে। আয়মান নিজেদের বাড়ির গাড়ি করে এসেছিল, সেই জন্য এক্সট্রা গাড়ি ভাড়া করার প্রয়োজন হয়নি। হসপিটালে পৌঁছে আয়মানের পরিচিত সিনিয়র একজন ডাক্তারের সাহায্যে সানাউল্লাহর চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা করা হয়। ক্রন্দনরত অবস্থায় ভাঙা গলায় আনিকা বলে উঠল, আমার বাবা ছাড়া আমার কেউ নেই। বাবার কিছু হয়ে গেলে আমি বড্ড একা হয়ে যাব। আয়মান সান্ত্বনা দিতে পারল না। ডক্টর এখনো বের হয়নি। কি হয়েছে সানাউল্লাহর বা কি হতে চলেছে বোঝা মুশকিল। তবুও আনিকাকে সামলাতে বলল, ভরসা রাখো, আঙ্কেলের কিছু হবে না, আমি আছি তোমার পাশে, তুমি একা নও। আনিকা ভেজা চোখে তাকায়। নিষ্প্রভ শান্ত চাউনি তার। শ্যামলাটে মুখশ্রী কেমন প্রাণহীন দেখাচ্ছে। কান্নার প্রকোপে ফুপানোর তরুণ ঠোঁট দুটো মৃদু মৃদু কেঁপে কেঁপে উঠছে। কম্পমান ঠোঁটের দিকে চোখ পড়তেই আয়মানের ঘোর লেগে যায়। চটজলদি নজর ফিরিয়ে নিল সে। শুষ্ক ঢোক গিল। আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পর ডক্টর মাস্ক খুলে বেরিয়ে আসলেন। আনিকা উঠে ডক্টরের কাছে এসে আতঙ্কিত মুখে ভীত গলায় জিজ্ঞেস করল, আমার বাবা ঠিক আছে তো? ডক্টর নিশ্চুপ রইলেন। আনিকার ভয় বৃদ্ধি পেল। কাতর গলায় পুনরায় জানতে চাইল,
কথা বলছেন না কেন আমার বাবা? আইমান এসে আনিকার পাশে দাঁড়ায়। এই ডক্টর বোবা হয়ে আছে কেন? তীক্ষ্ণ মেজাজ নিয়ে প্রশ্ন করল। কি সমস্যা ডক্টর? চুপ করে আছেন কেন? উত্তর দিন। আপনার চুপ থাকায় আমাদের চিন্তার পরিমাণ বাড়ছে। আপনি কি সেটা বুঝতে পেরেছেন না? ডক্টর ধীর গলায় জবাব দিলেন। পেশেন্টের হার্টের সমস্যা। খোদার কাছে শুক্রিয়া, মারাত্মক ক্ষতি হয়নি। তিনি মেবি অতিরিক্ত টেনশন করেন, যার জন্য বুকের ব্যথা অধিক হারে বেড়ে গিয়েছিল। পেশেন্টকে টেনশন ফ্রি রাখবেন, সবসময় হাসি খুশি রাখার আপ্রাণ চেষ্টা করবেন। মেডিসিন লিখে দিচ্ছি, সময় মতো খাওয়াবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আনিকা চোখ বুজে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। বুক থেকে যেন কোনো ভারী বস্তু নেমে গিয়েছে। ছটফটিয়ে বলে ওঠে, আমি বাবার সাথে দেখা করতে চাই, আর আপনার নির্দিষ্ট টাকা আমি পরে দিয়ে দিব। ডক্টর মুচকি হেসে বলেন, কেন পেমেন্ট করতে হবে? কোনো পেমেন্ট করতে হবে না, আরমান আপনাদের পেমেন্ট করে দিয়েছে। আপনি চাইলে আপনার বাবাকে আজকেই বাড়িতে নিয়ে যেতে পারেন। আনিকা উৎফুল্লতা সমেত বলে, ধন্যবাদ ডাক্তার। ডক্টর চলে গেলেন। আনিকা তাকায় আয়মানের দিকে। আয়মান হাত দিয়ে মাথা চুলকায়, এদিক ওদিক নজর ঘোরায়। ডক্টরকে নিষেধ করেছিল এসব কথা আনিকাকে জানাতে। ডক্টর আয়মানের কথা অগ্রাহ্য করে বলে দিলেন, আচ্ছা আনিকা আবার ভাববে না তো আয়মান ওদের উপর দয়া দেখাচ্ছে? উল্টাপাল্টা চিন্তা করে ভুল বুঝবে না তো? আয়মান এসব চিন্তা ভাবনায় মশগুল যখন তখন আনিকা তার ভাবনায় ছেদ ঘটিয়ে মৃদুস্বরে পড়ে উঠল, কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করব বুঝতে পারছি না। আয়মান পূর্ণ দৃষ্টিতে তাকায় আনিকার পানে। ঠোঁটে তার না বলা কত শত কথা, প্রিয়ার পাহাড় সমান আকাঙ্ক্ষা, চাউনিতে এক টুকরো আশা। কণ্ঠ খাদে এনে শীতল গলায় বলল, কৃতজ্ঞতা জানাতে চাও? চাই তো। আনিকা ম্লান হাসল, কণ্ঠ নিচুতে নিয়ে নরম গলায় জানালো, কৃতজ্ঞতা তোলা রইল, সময় সুযোগে বুঝে চেয়ে নেব। অপেক্ষায় থাকলাম। চলো আজকে আঙ্কেলের সাথে দেখা করে আসি। বেশ রাত করে আড্ডা দেওয়ার পর সবাই হোটেলে ফিরে আসে। ডিনার করে সকলে নিজেদের বরাদ্দকৃত রুমে চলে যায়। হোটেলের রুমের পরিবেশটা স্নিগ্ধ আর মায়াময় আবহাওয়ায় ভরপুর। মোম জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে, যেন সে কিছু একটা অনুভব করছে, কিন্তু সেটা কি ঠিক বুঝে উঠতে পারছে না। আগুন ধীরে ধীরে তার পেছনে এসে দাঁড়ায়। মোমকে দেখে এক মায়াবী নিস্তব্ধতায় আচ্ছন্ন হয়ে পড়ল। আস্তে আস্তে আগুন তার কোমর আলতোভাবে আঁকড়ে ধরে। মোম প্রথমে একটু সরে যায়, লজ্জায় মৃদু আভায় মুখ নিচু করে ফেলে, কিন্তু তারপর সে ধীরে ধীরে শান্ত হয়। আগুনের সেই উষ্ণ স্পর্শে সর্বাঙ্গে ঝংকার দিয়ে উঠল। আগুন মোমের হাত ধরে একটু ঘুরিয়ে তার মুখোমুখি করে। চোখে চোখ পড়তেই দুজনের হৃদয় একত্রে স্পন্দিত হয়ে ওঠে। মোমের চোখে চোখ রেখে আগুন নীরব স্বরে বলে ওঠে, এই মুহূর্তটা আমি তোমাতে বিলীন হতে চাই। কি নিদারুণ আবদার! মোম বলার মতো কথা খুঁজে পেল না। আগুন মোমের কপালে কপাল ঠেকিয়ে নেশালো গলায় ডাকে, কোমলমতি। মোম ঘন ঘন শ্বাস টেনে মৃদু আওয়াজে উত্তর দিল, ছুঁয়ে দিলে রাগ করবে কি? মোম নীরব। আগুনের বক্ষ বিভাজনে উত্থাল পাথাল ঢেউ হানা দিয়েছে। এই ঢেউয়ের তোপ শিথিল করতে তার মোমকে প্রয়োজন। আগুন পুনরায় একই ভঙ্গিতে ডাকল, মোম। মোম নিশ্চুপ থেকে আচমকা আগুনের বুকে তার লাজ রঙা মুখটা লুকিয়ে ফেলল। নীরবতা দিয়ে আগুনের ডাকে সাড়া দিল। আগুন তার ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি এনে ঘোর লাগা গলায় বলে, আমার বেসামাল উৎপীড়নের সাগরে তোমাকে স্বাগতম, আমার কোমলমতি। মোম চোখ মুখ খিচে বন্ধ করে নিল। সময়ের পলকে নিজেকে আবিষ্কার করলো নরম বিছানায়। চিরচেনা সেই সুখকর লজ্জা তেড়ে এলে চঞ্চল কিশোরীর মুখশ্রীতে ভারী কি নিঃশ্বাস ছেড়ে নিজের গাত্রে গাত্রে তীব্র নেশা জানান দিচ্ছে। আগুন উষ্ণ ওষ্ঠপট এগিয়ে মোমের কপালে আলতো করে ঠোঁট রাখে। দৃঢ় চুমু খেয়ে গাল বেয়ে তার চিবুকে এসে ঠোঁটের স্পর্শ ফেলল। প্রতিটি চুম্বনে মোমের শরীর কেঁপে ওঠে। এই স্পর্শ তার মনের গভীরে এক অদ্ভুত আবেগের জন্ম দিচ্ছে। আগুনের হাত মোমের পিঠ বেয়ে ধীরে ধীরে তার কোমর পর্যন্ত নেমে যায়। এক ঝটকায় তাকে আরও কাছে টেনে নেয়। মোমের নরম শরীর যেন পুরোপুরি আগুনের বাহু জুড়ে আবদ্ধ হয়ে যায়। আর মোম এই বন্ধনে নিজেকে হারিয়ে ফেলতে চায়। নিজেকে সম্পূর্ণভাবে আগুনের বেসামাল উৎপীড়নে সমর্পণ করতে প্রস্তুত সে। আস্তে আস্তে আগুন মোমের ঘাড়ের পাশে নিজের ঠোঁট রাখে। এক ধরনের মিষ্টি শিহরণ মোমের শরীর জুড়ে বয়ে যায়।
আগুনের ঠোঁটের কোমল স্পর্শে মোম আরও বেশি করে নিজেকে আগুনের মাঝে হারিয়ে ফেলছে। আগুন মোমের গলা থেকে ওনা সরিয়ে সেথায় ঠোঁট বুলিয়ে চলেছে। মোমের প্রতিটা শ্বাস যেন একটু একটু করে থেমে আসে। নিঃশ্বাসের গতি জোরালো। তার সমস্ত ইচ্ছা, আবেগ, ভালোবাসা যেন আগুনের প্রতিটা স্পর্শে নিবেদিত হয়ে যাচ্ছে। মোমের হাত এবার ধীরে ধীরে আগুনের বলিষ্ঠ পিঠের ওপর উঠে আসে। সে তাকে শক্ত করে ধরে যেন এই মুহূর্তটি আর কখনো শেষ না হয়। আগুন তার হাত দিয়ে মোমের মুখের পাশটা আলতোভাবে ছুঁয়ে দেয়। প্রতিটা মুহূর্তেই মোমকে আরও গভীরভাবে অনুভব করতে চায়। আগুন মুখটা মোমের কাছাকাছি নিয়ে আসে। নেশাক্ত চোখে মোমের কোমল মুখটা অবলোকন করছে। অধৈর্যরা এগিয়ে মোমের নাকে ছুঁয়ে দিল। থুতনিতে গাঢ় করে চুমু খেলো। অপেক্ষা করল না। মুহূর্তের মধ্যেই দুজনের ঠোঁট যুগল একত্রে মিলিত করে দিল। মোম দম খিচে আগুনের সিল্কি চুল আঁকড়ে ধরে। এক অদ্ভুত মাধুর্যে তাদের হৃদয়ের আবেগ সমেত ধরা দেয়। মোমের ঠোঁটে চুমু খেয়ে আগুন তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। হাত বাড়িয়ে ওড়না টেনে দূরে ছুঁড়ে মারে। মুখ ডুবিয়ে চুমুতে চুমুতে ভরিয়ে তুলল বউয়ের গলদেশ ঘাড়। আগুনের উন্মুক্ত ভারিক্কি শরীরটার সম্পূর্ণ ভর ছেড়ে দিল মোমের পাতলা ক্ষুদ্র শরীরের ওপর। মোমের নিঃশ্বাস আটকে আসছে। খামচে ধরছে আগুনের বলিষ্ঠ পিঠ। উন্মাদ আগুন তাকে এক রত্তি ছাড় দিল না। এই রাত যেন এই মুহূর্তে কেবল প্রেমে উন্মাদনায় থাকা দুই নরনারীর জন্য থেমে গিয়েছে। আর তাদের হৃদয়ের ভাষাই এখানে একমাত্র ভাষা। রাত গভীর হতে থাকে, কিন্তু তাদের আবেগের এই নিরবধি যাত্রা থেমে নেই। যেন সময়ে বাধা পড়েছে। তাদের চারপাশে যেন শুধুই মায়াবী নিস্তব্ধতা। আর একে অপরের অস্তিত্বে তারা হারিয়ে গেছে। একে অপরের মাঝে গভীর ভালোবাসার আবেগে মগ্ন হয়ে রয়েছে। রাতের প্রতিটা স্পন্দন, প্রতিটা নিঃশ্বাসে তাদের ভালোবাসা যেন আরও গভীর হয়ে উঠেছে। সকালবেলার কোমল ঝলমলে রোদ যেন জ্যোৎস্নার মতো। এক ফালি সোনালি রোদ্দুর মনের গহীনে লুকায়িত সত্তায় সুখকর অনুভূতি জাগায়, যা সকলকে উজ্জীবিত করে। ভ্রমণের দ্বিতীয় দিনটা মোমের নিকট অন্যরকম লাগছে। হোটেলের বারান্দায় দাঁড়িয়ে আছে সে। প্রাণবন্ত সতেজতায় ঘেরা সকালটা খুব করে অনুভব করছে। লম্বা শ্বাস টেনে ভারিক্কি নিঃশ্বাস ছাড়ো। ভোরের অল্প স্বল্প রোদের ঝলকানি গায়ে লাগায় বেশ আরাম লাগছে। কাঁধে স্পর্শ পেয়ে মোম পিছন ফিরে তাকায়। আগুন দাঁড়িয়ে আছে, ভ্রুযুগল কুচকানো, চোখে মুখে একরাশ বিরক্তির ছাপ স্পষ্ট। হঠাৎ করে কি হলো মানুষটার, যে মুখটা এমন করে রেখেছে? মোম বুঝতে সক্ষম হলো না। হাতে থাকা ফোনটা মোমের নিকট এগিয়ে দিল। শান্ত কণ্ঠে জানালো, মা ফোন করেছে, কথা বলো। মোম নিল। আগুন গটগট কদমে রুমে চলে গেল। ফোন কানে ধরতেই ওপাশ হতেই মিনা উচ্ছ্বসিত কণ্ঠে শুধারে, ভালো আছো মোম? মোম অধৈর্যরা প্রসারিত করে হেসে জবাব দিল, জি মা, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। কেমন ঘোরাঘুরি হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? না মা, কোনো অসুবিধা হচ্ছে না। সকালে খেয়েছো? জি। আগুন খেয়েছে? উনি কফি ছাড়া আর কিছু খাননি। সময় মতো আগুনকে খেতে না চাইলেও জোর করে খাওয়াবে। ছেলেটা সকালে বেশিরভাগ নাস্তা করতে চায় না। নিয়ম করে না খেলে শরীর খারাপ করবে। জি, আমি খেয়াল রাখবো। কি করছো? তেমন কিছু না। ভালো থেকো। সোনারগাঁও থেকে ফিরে আসার পর একবার এসে আমাদের সাথে দেখা করে যেও, ভালো লাগবে। জি। রাখছি এখন। হ্যাঁ, তোমার শ্বশুরকে নাস্তা দিতে হবে। মোম সম্মতি প্রকাশ করল। ওদের কথা বলার মাঝে আগুন হাতে তোয়ালে নিয়ে মোমের পাশে এসে দাঁড়িয়েছে। মোম ফোন কান থেকে সরিয়ে চোখ তুলে চায়। আগুনের হাতে তোয়ালে দেখে অভুজ গলায় শোধালো, এটা দিয়ে কি করবেন? আগুন শক্ত চাউনি নিক্ষেপ করলো। থমকে বলল, গোসল করে ভালোভাবে চুলের পানি মোছনি কেন? চুলের পানি দিয়ে পিঠের জামা ভিজে কি অবস্থা হয়েছে? এদিকে কোনো খেয়াল আছে? যদি ঠান্ডা লেগে যায়? দিন দিন বড় হচ্ছ, আর বুদ্ধি শুদ্ধি বৃদ্ধি পাওয়ার পরিবর্তে হ্রাস পাচ্ছে। মোম দেখলো সত্যি চুল হতে ফোঁটা ফোঁটা পানির কণা নিচে পড়ছে। ইতিমধ্যে বারান্দার ফ্লোর কিছুটা ভিজে গিয়েছে। মোমের মুখটা চুপসে গেল। আগুন যত্ন নিয়ে নিজ দায়িত্বে ব্যস্ত হাতে মোমের ভেজা চুল মুছে দিচ্ছে। মোম মুচকি হাসল। আগুনের থেকে পাওয়া এই ছোট ছোট যত্নটুকু মোমের কাছে স্বর্গীয় সুখ মনে হয়। আনন্দের দোলা দিয়ে ওঠে তার হৃদয়ে। আগুনের দিকে আর চোখে চেয়ে মিনমিন করে বলে, ভালো করেই মুছেছিলাম, তবুও যে পানি থেকে যাবে আমি না বুঝতে পারিনি। আগুন কোনো প্রত্যুত্তর করল না। চুপ করে সুন্দর করে চুলগুলো মুছে তোয়ালের সাহায্যে পেঁচিয়ে দিল। মোম পুনরায় মিহি কণ্ঠে বলে, পরবর্তীতে আর এমনটা হবে না।
এখন থেকে সতর্কতার সহিত খেয়াল রাখবো। আগুন এই বিষয়ে আর কথা বাড়ালো না, রাশভারী গলায় বলে উঠল, রেডি হতে শুরু করো, সকলে মিলে কিছুক্ষণের মধ্যেই ঘুরতে বের হব। রাগ করেছেন? আগুন ভ্রুকুচকে তাকায়, চোখ দুটো ছোট করে বলল, চড়া গলায় জানতে চাইল। রাগ করব কেন? মনে হলো। আগুন রুমে গিয়ে গায়ে গেঞ্জি চড়ালো, ব্যাগ থেকে ছোট্ট আয়নাটা বের করে চুল ঠিক করলো, আর চোখে মোমের দিকে দৃষ্টি তাক করে গমগমে গলায় বলে উঠল, আমার তোমার মতো গাল ফুলানোর অভ্যেস নেই, আর না কথায় কথায় রাগ হওয়ার অভ্যেস। কথা না বাড়িয়ে ফার্স্ট রেডি হও। আঙ্কেল, ভিতরে আসতে পারি? দরজায় দাঁড়িয়ে হাসি মুখে কথাটা বলে উঠল আয়মান। বিছানায় কাত হয়ে শুয়ে আছে সানাউল্লাহ। দরজায় নজর রাখতেই অধর করে হাসি ফুটে উঠল। মুচকি হেসে বললেন, আইমান, এসো এসো, ভিতরে এসো, অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আয়ান এগিয়ে গেল, চোরা চোখে উকিঝুঁকি মেরে এদিক ওদিক নজর বোলালো। কাঙ্ক্ষিত মানুষটি নজরে আসতো না। দাঁড়িয়ে আছো কেন, বসো। সম্মুখের চেয়ারটা দেখিয়ে দিলেন। আয়মান বসল। সানাউল্লাহ স্বাস্থ্য সম্পর্কে ভালো মন্দ জিজ্ঞেস করলো। দুজনের মধ্যেই অল্প সময় ভাব হয়ে গিয়েছে। আনিকার কথা জানতে আয়মানের ঠোঁটজোড়া নিষ্পিস করছে। দ্বিধাবোধ হচ্ছে তার কথা জিজ্ঞেস করা উচিত হবে কিনা। তক্ষুনি সানাউল্লাহ হাঁক ছেড়ে জাগলেন, আনিকা, চা নাস্তার ব্যবস্থা কর, বাড়িতে মেহমান এসছে। আয়মান স্বভাবসুলভ হেসে বলে ওঠে, এত ব্যস্ত হবেন না, ভার্সিটি আছে, কিছুক্ষণের মধ্যে চলে যাব। ভাবলাম যাওয়ার আগে আপনাকে একবার দেখে যাই। সেটা বললে তো শুনবো না, তোমার জন্য ব্যস্ত হতেই হবে। তুমি আমার যা উপকার করলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আয়মান ফট করে মুখ ফুসকে বলে ফেলে, সবে আপনার মেয়ের খাতিরে। সানাউল্লাহ কথাটা স্পষ্ট শুনতে পেলেন, ভ্রু নাচিয়ে শোধালেন, আমি না থাকলে মেয়ে আসতো না। ভেবেছিলাম মানবতা দেখিয়ে আমাকে হাসপাতালে নিয়ে গেছিলে, এখন দেখছি আমার মেয়ের জন্য এরকম চিন্তাধারার ছেলেকে তো আমার মেয়ের জামাই করব না। আয়মানের টনক নড়ল, হাস্যোজ্জ্বল মুখটা নিমিষেই থমথমে হয়ে গেল। সাফাই দেওয়ার ভঙ্গিতে দ্রুত ঠোঁট নেড়ে জবাব দিল, মানে আঙ্কেল, হয়েছে কি, আপনার মেয়েকে তো আমি চোখে হারাই, সেজন্য সব সময় বলতে চাই আপনার মেয়ে আমার প্রতিটি কথার মাথার মধ্যে ঘুরে বেড়ায়। সানাউল্লাহ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললেন, প্রথম যেদিন আমাদের বাড়িতে আসলে কোনো ভনিতা ছাড়াই সোজাসাপটা জানিয়ে দিয়েছিলে তুমি আমার মেয়েকে ভালোবাসো। রাস্তায় ঘটা সকল ঘটনা জানিয়েছিল। তোমার সরল সাবলীল স্বীকারোক্তি আমার মুগ্ধ করেছিল, তবে এর মধ্যে তুমি আমাকে একটা মিথ্যে কথা বলেছিলে। আয়মান শুকনো ঠোক গেল, জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে প্রশ্ন করল, সেটা কি? সানাউল্লাহ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, এটাই যে আমার মেয়ে তোমাকে ভালোবাসে। আমি কষ্ট পাবো বা আমার ভয় সে কথা স্বীকার করছে না। আয়মানের মুখে অমাবস্যা নামল। এই লোক আবার পাল্টি খাবে না তো? আদৌ তার কাছে মেয়ে বিয়ে দিবে তো? কষ্ট করে তো ভংচং বুঝিয়ে আনিকার বাবাকে নিজের দিকে টেনেছিল। তাতে ভদ্রলোক আয়মানের প্রতি যথেষ্ট সন্তুষ্ট হয়ে নিজেই আনিকাকে রাজি করিয়ে তার হাতে তুলে দেয়। এখন সবকিছু জলে চলে যাবে না তো? মিনমিন করে বলে উঠল, আপনার মেয়েকে নিজের করে পাওয়ার জন্য কথাটা বলেছিলাম, কিন্তু আঙ্কেল বিশ্বাস করুন, আমি সত্যিই অনিকাকে পছন্দ করি। আয়মানের কণ্ঠে কাতরতা, ছেলেটার মুখটা পানসে হয়ে গিয়েছে। সানাউল্লাহ শব্দ করে হেসে উঠলেন। আয়মানের কাঁধে হাত রেখে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, আমার মেয়ের সুখ আমার কাছে সব। মা মরা মেয়ে আমার, নিজের আদর্শের যত্ন সহকারে কোলপিটে করে বড় করেছি। আমি সবসময় চেয়েছি এমন একজন আমার মেয়ের জীবনে আসুক যে আমার মেয়েকে মন থেকে চাইবে। আমার মেয়ে যেমন সেটা হাসি মুখে মেনে নিয়ে তাকে সকল পরিস্থিতিতে আগলে রাখবে। আমার মেয়ে যদি তোমার সাথে থাকতে চায়, আমি কোনো দ্বিমত করব না। আয়মান এক লাফেই বসা হতে উঠে দাঁড়ায়। উৎফুল্ল চিত্তে সানাউল্লাহকে জাপটে জড়িয়ে ধরে। খুশিতে গদগদ হয়ে বলে, আমার সোনামনা হবু শ্বশুর মশাই, আপনি শুধু আমার হ্যাঁতে হ্যাঁ বলবেন, বাকিটা আমি সামলে নেব। আপনার মেয়ে খুব শীঘ্রই আমার প্রেমে পড়লো বলে। এত জোরে ধরায় সানাউল্লাহ শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শক্তি প্রয়োগ করে ঠেলে সরিয়ে দিলেন আয়মানকে। লম্বা শ্বাস টেনে কটমট করে বলে উঠলেন, হতচ্ছাড়া, মেয়ের বিয়ে দেওয়ার আগেই অক্কা পাইয়ে দিছিলে। আয়মান ফিচেল গলায় জবাব দিল, চিন্তা নেই, নাতি নাতনির মুখ দেখার আগে আপনার রেহাই দেব না। সানাউল্লাহ চক্ষু হাসলেন। আনিকা চা বিস্কিট নিয়ে রুমে প্রবেশ করলো। চায়ের কাপটা আয়মানের নিকট এগিয়ে দিল। আয়মান থতমত মুখে দাঁড়িয়ে আছে। ভারী কি গলায় বলে ওঠে, আমাকে যেতে হবে, অলরেডি অনেক লেট হয়ে গেছে। কাউকে পাল্টা প্রশ্ন করার সুযোগ না দিয়ে সে চলে গেল। আনিকা হাঁ করে তাকিয়ে থাকলো।
অবাক হয়েছে ভীষণ। এভাবে চলে যাওয়ার মানে কি? সকালবেলায় শিক্ষকদের জন্য এই সময়টিতে একমাত্র কফি বা চা পান করার সুযোগ মন্দ না, যা একটি সুন্দর বন্ধন তৈরি করে। প্রকৃতির এই শান্ত সময়টিতে তাদের কথোপকথন আর হাসি ঠাট্টা অবিরাম চলে। গরমের সকাল যেন এক নতুন আশা ও সম্ভাবনার প্রতীক, যেখানে প্রতিটি দিন শুরু হয় নতুন উদ্যমে। এমন সকাল প্রকৃতিগত মানুষের মনে তোড়া দেয় এক নতুন দিনের শুরুতে, যা শেখার এবং বৃদ্ধির সুযোগ নিয়ে আসে। ব্রেকফাস্ট করে সকলে মিলে ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করছে। আজকের দিনটা ঘোরাঘুরি করে পার করেছে সকলে। দুপুরের খাবার খাওয়ার পর সামান্য পরিমাণ বিশ্রাম নিয়ে পুনরায় বেরিয়ে পড়েছে ঘোরার জন্য। মাঝে আর একটা দিন রয়েছে, অর্থাৎ কালকের দিনটির পর সবাই সোনারগাঁও ত্যাগ করে আপন নিরে ফিরে যাবে। প্রথমে প্রিন্সিপাল স্যার বলেছিলেন একটি ট্যুর 5 দিন পর্যন্ত অব্যাহত রাখবেন, তবে কিছু কারণে তিনি আজকে জানিয়েছেন তার একদিন পর সবাই বাড়িতে চলে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করবে। সেজন্য লাস্ট সময়টা সকলে ঘোরাঘুরি করে কাটাতে চায়। সোনারগাঁওয়ের ঐতিহাসিক সৌন্দর্যের মধ্যে দিন শেষে সন্ধ্যার নরম আলোয় মোম আর আগুন নিজেদের জন্য আলাদা হয়ে যায়। এক নিরিবিলি জায়গায় এসে থামল তারা। জায়গাটা এতটাই নিস্তব্ধতা যে আশেপাশে দূর পর্যন্ত জনমানবের দেখা মিলছে না। পাশে চিকন ধারায় অল্প পানিতে বহমান একটি খাল। খালটিতে ছোট ছোট পুঁটি মাছ আপন মনে খেলা করছে। মোম সেদিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে। প্রকৃতিতে মৃদুমন্দ বাতাস বইছে। আগুন মোমের পাশে দাঁড়িয়ে মোমের খোপা করা চুল খুলে দিল, নাক মুখ ডুবিয়ে দিল উন্মুক্ত কেশে। মোম ঘাড় ঘুরিয়ে তাকায়। এই মুহূর্তে চুল খোলায় মোমের বিরক্ত লাগছে। বাতাসের তোপে চুল উড়ে এসে মোমের মুখশ্রীতে পড়ছে। আগুন হাত বাড়িয়ে তা কানের পিঠে গুজে দিল। মোমকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। আগুন এবং মোমের এই সময়টা সত্যিই রোমাঞ্চকর এবং মগ্নকর। বাতাসে মোমের চুলগুলো নৃত্যের মতো দোল খায়। স্নিগ্ধ পরিবেশে এই দুই কপতির মনে হচ্ছে জায়গাটা বিচিত্র দৃশ্যে ভরপুর, যেন আবার কখনো এখানে আসার সুযোগ হলে পুরনো গল্পগুলো জীবন্ত হয়ে উঠবে। কাঁধে আগুনের উষ্ণ নির্গত গরম নিঃশ্বাস মোমের শরীরে কাঁপন ধরায়। আগুন গভীরভাবে আলিঙ্গন করে রেখেছে মোমকে। ওদের এই সুন্দর মুহূর্তে মোম আচমকা তীব্র আবেগ সমেত বলে ওঠে, মশাই আমার খুব ভয় করছে। আগুন মোমের কানের লতিতে চুমু দিল, হাতের বন্ধন আরো দৃঢ় করে শান্ত কণ্ঠে শুধালো, ভয় পাওয়ার কারণ? মোম আগের থেকেও কণ্ঠে উদ্বেগ ঢেলে বলে, বুঝতে পারছি না, তবে আমার মন কোনো অজানা ভয়ে ছটফট করছে। তুমি কি কোনো বিষয়ে চিন্তিত? না, কিন্তু আমার বুক কাঁপছে অস্বাভাবিকভাবে, ভয় করছে ভীষণ। মোমের কাঁধে মৃদু কামড় দিয়ে তাকে ঘুরিয়ে মুখোমুখি করল। চোখে চোখ রেখে ভরার স্বরে আগুন বলল, কিসের ভয়? আমি থাকতে তোমার ভয় পাওয়ার কি আছে? অযথা টেনশন করে তোমার সাথে সাথে আমার মাথাটাও খারাপ করে দিও না। মোম আগুনের বুকে মাথা রেখে শক্ত করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। এতটাই জোরে ধরেছে যেন মনে হচ্ছে ছেড়ে দিলে আগুন কোথাও হারিয়ে যাবে। মোমের চোখ দুটো ভিজে উঠেছে। কোনো কারণ ছাড়াই গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। আগুন মোমের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেয়, নিজেও অর্ধাঙ্গিনীকে জাপটে জড়িয়ে ধরেছে। ফোপানের আওয়াজ ভেসে আসতে ভ্রু কুচকে ফেলল। জোর খাটিয়ে মোমকে নিজের থেকে ছাড়িয়ে নিল। মোমের চোখে পানি দেখে ধমকে বলল, অহেতুক কান্নার মানে কি? মেজাজ খারাপ করবে না বলে দিলাম। ধমক খেয়ে মোম ঠোঁট উল্টে শব্দ করে কেঁদে উঠল। নিচের দিকে তাকিয়ে ক্রমশ ফুপিয়ে যাচ্ছে। আগুন দীর্ঘশ্বাস ছাড়ল, পুনরায় বুকে টেনে নিল। কপালে প্রগাঢ় চুমু দিয়ে শান্ত কণ্ঠে বলল, কান্নার কোনো নির্দিষ্ট কারণ নেই, অথচ তুমি কাঁদছো। রাগ হবে না বলো? মোম নাক টেনে টলমল চোখে চেয়ে বলে, কান্না পেলে আমি কি করব? আগুনের বিরক্তির মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মোমকে নিজের থেকে সরিয়ে দিল। গমগমে গলায় বলল, কাঁদো, যত খুশি কাঁদো। তুমি চাইলে কান্না করার কম্পিটিশনের আয়োজন করে দেই, কি বলো? তবে আমার থেকে দূরে সরে গিয়ে যতক্ষণ মন চায় কাঁদো। আমার বুকে থেকে অবান্তর কান্নাকাটি করা যাবে না। নিমিষে মোমের মুখটা চুপসে গেল। গাল ফুলিয়ে আগুনকে ফেলে সম্মুখে হাঁটা ধরল। আগুন হতভম্ব হয়ে যায়, চোখ বড় বড় করে চেয়ে রইল। মানেটা কি? কারণ ছাড়া উল্টোপাল্টা কাজ করবে আর ধমক দিলে অভিমান করে বসে থাকতে হবে কেন? এই কোন জ্বালায় পড়লো আগুন? রাগটুকু হজম করে মোমের পিছু চলল। সন্ধ্যার শেষ সময় জায়গাটা গভীর সমুদ্রের মতো শান্ত থাকলেও হঠাৎ করে পরিবেশটা শোরগোলে ভরে উঠেছে। হুট করে কোথা থেকে একদল মানুষ এসে আগুনের চারপাশে ঘিরে ধরেছে।
মানুষগুলোর মুখ রং তুলি দিয়ে বিভিন্ন পশু পাখির চিত্র আঁকা। চেনা অসম্ভব এই মুখোশের আড়ালে তাদের আসল চেহারা কি। মানুষগুলোর আচরণ কাজকর্ম দেখে এমন মনে হচ্ছে যেন তারা জোকার সেজেছে জনসাধারণকে আনন্দ দেওয়ার জন্য। কেউ উচ্চ আওয়াজে বাদ্যযন্ত্র বাজাচ্ছে, কেউ নাচানাচি করছে, কেউ সোনার গায়ের স্থানীয় খেলা প্রদর্শন করছে। এদের দেখে আগুনের ঠোঁটে হাসি ফুটে উঠল। আগুনের অভিমানী বউ এদের দেখলে নিশ্চয়ই খুশি হবে, তার কোমল মতিকে মানানো সহজ হবে। এই ভিড়ের মাঝে আগুন গলা উঁচিয়ে মোমকে দেখার চেষ্টা করলো, কিন্তু দেখতে পারছে না। এইটুকু সময় ব্যবধানে কোথায় চলে গেল মেয়েটা। আগুনের রাগ হচ্ছে, এমনিতেই জায়গাটা মোমের জন্য নতুন, তার উপর এখন মোমের টিকিটাও নজরে আসছে না। না বলে কোথাও যেতে নিষেধ করেছিল, তবুও মেয়েটা আগুনের চোখের আড়াল হলো কোন সাহসে। আদর দিয়ে মাথায় তুলে ফেলেছে। একবার হাতের কাছে পা তেরামি করার স্বাদ আগুন হাড়ে হাড়ে বুঝিয়ে দিবে। মোমের নিঃশ্বাস আটকে আসছে, নিঃশ্বাস নিতে না পারায় চোখ দুটো বড় বড় হয়ে কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাচ্ছে। ফর্সা মুখশ্রী লাল হয়ে গিয়েছে, ঘামে ভিজে ক্ষুদ্র শরীরটা জুবুথুবু হয়ে গিয়েছে। একটু শ্বাস নেওয়ার জন্য নিষ্পাপ শরীরটা ছটফটিয়ে উঠছে, কিন্তু পারছে না। কেউ একজন শক্তি প্রয়োগ করে তার মুখ চেপে ধরেছে। শুধু মুখ নয়, নাসারন্ধ্রের ছিদ্রপথ সহ মুখ চেপে ধরেছে, যার দরুন শ্বাস প্রশ্বাস সারানো মুশকিল হয়ে পড়েছে। মোম মুখ থেকে হাত সরানোর চেষ্টা করছে, একটু শ্বাস নেওয়ার আশায়। হাতের মালিক ছাড়ছে না। মোমের ভীতিকর নেত্রদয়ে জলকণা জমা হয়ে টপ টপ করে গাল বেয়ে ক্রমাগত গড়িয়ে পড়ছে। তখন আগুনকে রেখে চলে আসার পর শোরগোলের আওয়াজে মোম ঘাড় ঘুরিয়ে আগুনের দিকে তাকাতেই অনেকগুলো মানুষদের দেখতে পেয়েছিল। পা চালিয়ে আগুনের নিকট ফিরে যাওয়ার আগেই কেউ তার মুখ চেপে সেখান থেকে নিয়ে আসে। মেয়েটা চিৎকার দেওয়ারও সময় পায়নি। নির্দিষ্ট স্থানে এনে আগন্তুক মোমের মুখ থেকে হাত সরিয়ে নিল। মোম লম্বা শ্বাস টানল, দ্বিতীয়বার শ্বাস ত্যাগ করার সময় পেল না। আগন্তুক তাকে সজোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। জায়গাটা পাহাড়ি এলাকা নয়, তবে মোম বর্তমানে যেখানে আছে সেখানটা অন্য এলাকার দরুন তুলনামূলক উঁচু। এখান থেকে নিচে পড়ে গেলে মৃত্যু না হলেও হাত পা ভাঙার সম্ভাবনা রয়েছে। তাছাড়া নিচে যদি পাথর ঘণ্ট থাকে তাহলে পাথর ঘণ্টে মাথায় আঘাত পেয়ে মৃত্যুও হতে পারে। কিছু সংখ্যক গাছপালা রয়েছে, গাছগুলো বিশাল আকৃতির, গাছের শিকড় মাটি উপরে ভেসে উঠেছে। ধাক্কার চোটে মোম গিয়ে বড়সড় একটা গাছের শিকড়ের উপর মুখ থুবড়ে পড়ে গেল। মুহূর্তেই ক্ষীণস্বরে মা বলে চিৎকার করে ওঠে। শিকড়ে কপাল লেগেই থেতলে গিয়েছে। গল গল করে তোরতাজা রক্তের স্রোত প্রবাহিত হতে লাগলো। কোমর ঠোঁটের সাথে দাঁতের সংঘর্ষ লেগে নিচের ঠোঁট কিঞ্চিত কেটে গিয়েছে। সেখান থেকেও চুইয়ে চুইয়ে ফোটা ফোটা রক্তকণিকা বের হচ্ছে। থুতনির নিচের অংশ অল্প একটু থেতলে গিয়েছে। ব্যথায় মোমের শরীর অবশ অবশ লাগছে। মোম নিভু নিভু চোখ তুলে চায়, আগন্তুকের মুখ দেখা যাচ্ছে না। রাবারের তৈরি মুখোশের আড়ালে তার মুখ লুকিয়ে। আগন্তুক ধূপধাপ পা ফেলে মোমকে টেনে তুলল। নরম হাতে নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে মোমের দুগালে থাপ্পড় মারল সজোরে। থাপ্পড়ের চোটে মোমের কান গরম হয়ে গিয়েছে, মনে হচ্ছে গালটা ছিঁড়ে গেছে। মোম গালে হাত দিয়ে আস্তে ধীরে চোখ তুলে চায়। আগন্তুক পুনরায় মোমকে আঘাত করতে উদ্যত হতেই মোম নিজের পাতলা শরীরের বল প্রয়োগ করে তাকে ধাক্কা দেয়। আগন্তুক নিচে পড়ে যায়, সেই সাথে মাথায় আটকানো মুখোশটাও খুলে যায়। আগন্তুক এক আকাশ সমান রাগ নিয়ে তাকায়। আগন্তুকের মুখটা দেখে মোম চমকে ওঠে। বিস্ময় দৃষ্টিতে চোখ থামলো কিয়ৎ পরিমাণ, কণ্ঠে অবিশ্বাস ঢেলে বলল, আপনি? আগন্তুক উঠে দাঁড়ায়, হাত পা গা থেকে ময়লা ঝেড়ে ফেলে। মোমের দিকে চেয়ে হো হো করে হেসে ওঠে। তাচ্ছিল্য হেসে বলে, চিনতে পেরেছিস তাহলে? ভাবতে পারিনি তুই আমাকে চিনতে পারবি। মোম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জানতে চাইল, আমাকে এখানে কেন এনেছেন? কি চাই? তোর মৃত্যু। কি ক্ষতি করেছি আমি আপনার? ক্ষতি তো করেছিস, অনেক বড় রকমের ক্ষতি। তুই মরে গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে। মোম ব্যথায় কাতরাতে থাকে, চোখের পানি সমেত বলল, আমায় যেতে দিন। আমার মাস্টার মশাই জানতে পারলে আপনাকে ছেড়ে কথা বলবে না। আগন্তুক চওড়া হাসি দিয়ে ক্রোধান্বিত কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলে, আসুক তোর মাস্টার মশাই, সে এসে তোকে জীবিত দেখতে পাবে না। তোর জন্য আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। তোর জন্য প্রতি মুহূর্তে আমার হৃদয় পুরে ছারকার হয়ে যাচ্ছে। আমার হৃদয়ের দহন কমাতে মরতে তো তোকেই হবেই। বলেই মোমের পায়ে জুতো দিয়ে চেপে ধরল। চিৎকার দেওয়ার আগেই আগন্তুক পুনরায় মোমের মুখ চেপে ধরে। মোম আবারও তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আগন্তুকের একটি পা খাদে ছিল বলে উল্টে পড়ে যায় সে। মোম আঘাত পাওয়া পা টেনে টলতে টলতে সামনের দিকে অগ্রসর হয়। মনে জোর এনে বাসার শেষ চেষ্টা করতে চাইছে।
আজ ভাগ্যবোধের সহায়তা করতে চাইছে না। মোমের অস্তিত্ব বিলুপ্ত করতে সেও উঠে পড়ে লেগেছে। আগন্তুক উঠে এসে মোমের গলা চেপে ধরে। মোম আগন্তুকের হাতের ওপর হাত রেখে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সফল হলো না। মোমের যতটুকু শ্বাস চলছিল এবার যেন সেটাও বন্ধ হবার উপক্রম। পিটপিট করে আশেপাশে নজর বোলায়। চোখ দুটো তার আগুনকে খুঁজছে। কাঙ্ক্ষিত মানুষটির দেখা মিলছে না। কিছুক্ষণ আগেও তো আগুন মোমকে বলেছিল, চিন্তা করো না, আমি আছি, আমি থাকতে ভয় কিসের। তাহলে এখন কোথায় সে? কেন আসছে না মোমকে বাঁচাতে? মোমদের তো ভয় হচ্ছে, নাকি কথা দিয়ে কথার খেলাফ করতে চাচ্ছে সে? মোম শুকনো ঠোক গিলছে, গলাটা শুকিয়ে আসছে। অত্যন্ত নিচু আওয়াজে ক্ষীণস্বরে বলে উঠল, মাস্টার মশাই, কোথায় আপনি? আপনার মোম হারিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে তার, যন্ত্রণায় বুক ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আপনি আসুন না, এসে আপনার কোমলমতিকে বাঁচিয়ে নিন না। আর কিছু বলার শক্তি পাচ্ছে না মোম। শরীর সায় দিচ্ছে না। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। কণ্ঠনালী চেপে ধরায় শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে। বাঁচার জন্য শেষবারের মতো কাতর গলায় আকুতি নিয়ে জানায়, দয়া করে আমায় যেতে দিন। আমার বাবা অসুস্থ, আমার মৃত্যু তিনি মেনে নিতে পারবেন না। আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি। নির্দয় আগন্তুকের পাষাণ বক্ষে একটু মায়া হলো না, বরং পৈশাচিক হাসি হেসে হাতের জোর আরও বাড়িয়ে দিল। বিশুদ্ধ রক্ত গড়িয়ে মোমের মুখ গলা হাতে লেগে আছে। গায়ের জামা ওড়নার একাংশ রক্তে মাখামাখি অবস্থা। মোম শরীর ছেড়ে দিয়েছে। শরীরে বিন্দুমাত্র শক্তি অব্যাহত নেই। চোখের সামনে আজরাইল রূপে আগন্তুককে দেখে মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করে নিয়েছে সে। আর তো কিছু করার নেই। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। বাবা মা ছোট্ট বোনের মুখশ্রী ভেসে উঠছে বারংবার। মোম মরে গেলে মোমের বাবা মা পাগল হয়ে যাবে। বড় আদরের মেয়ে কিনা, আর মায়ের গায়ের গন্ধ পাবে না। মায়ের বুকে মুখ লুকিয়ে সুখ খোঁজা হবে না। বাবার গলা জড়িয়ে কত শত আদরের বায়না করা হবে না। ছোট বোন মুনিয়ার আপু আপু বলে ডাকটা আর শোনা হবে না। শ্বশুর শাশুড়ির যত্ন নেওয়া ময়ূরী আপুর বড় বোনের মতো ভালোবাসার পাওয়া হবে না। শাশুড়ি মা কত আশা নিয়ে বলেছিলেন বাসায় ফিরে যেন তাদের সাথে দেখা করে, সেটাও আর সম্ভব হবে না। আর আর মোমের মাস্টার মশাই, তার বুকে মাথা রেখে প্রশান্তির নিঃশ্বাস নেওয়া হবে না। আচ্ছা, মোম মরে গেলে কুমড়ো মার্কা লোকটাকে আবার বিয়ে করবে? পারবে তার কোমলমতিকে ভুলে যেতে? মোমের জন্য কষ্ট পাবে কি তার মাস্টার মশাই? মোমের পরে যে আসবে কুমড়োটার জীবনে, সে কি মোমের মতো আগুনকে মানিয়ে নিতে পারবে? লোকটা যা রাগী, কথায় কথায় ধমক দেয়, সে কি সহ্য করে থাকতে পারবে? দ্বিতীয় কাউকে পেয়ে লোকটা কি মোমকে ভুলে যাবে? মোমের জন্য রাখা সকল আদর ভালোবাসা তাকে দিয়ে দেবে কি? নাকি মোমের জন্য দেবদাস হয়ে সিনেমার হিরোদের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? এত যন্ত্রণার মধ্যেও রক্তে ভরা দন্তপাটি বের করে এক পেশে হাসত মোম। চোখ দুটো খুলে রাখা আর সম্ভব হচ্ছে না। নিঃশ্বাস তো নিতে পারছেই না। হাঁ করে কোনো রকম একটা শ্বাস টানল। মুখে কথা ফুটল না। অস্পষ্ট শব্দে বিড়বিড় করে আওড়ালো, আমাদের পথ চলা হয়তো এই পর্যন্তই ছিল মাস্টার মশাই। আপনার সাথে আরো অনেক বছর বাঁচার ইচ্ছে ছিল, কিন্তু ভাগ্য আমাদের সহায়তা করতে নারাজ। আপনার কোমলমতি ডাকটা খুব মিস করব। এই নামে আর কাউকে ডাকবেন না, কিন্তু বলে দিলাম, এই নামে শুধু আমাকেই ডাকবেন। আপনার বুক জমিনে নিশ্চিন্তে মাথা রেখে আর ঘুমানো হবে না। আপনার পারফিউম এখন থেকে পুরো 1 মাস যাবে, সপ্তাহখানেকের মধ্যে শেষ হয়ে যাবে না। আর কেউ বক বক করে আপনার কান ঝালাপালা করে দিবে না। আমার আর পরীক্ষা দেয়া হবে না। আপনি কত কষ্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, পরীক্ষা না দিয়ে বিদায় নিতে হচ্ছে আমায়। যখন আমাদের পরীক্ষা শুরু হবে, আমার বয়সী মেয়েদের দেখে একদম মন খারাপ করবেন না, সব সময় হাসবেন। আপনার হাসিটা আমার ভীষণ পছন্দ। আমি দূর থেকে দেখবো আপনাকে। ভালোবাসি মাস্টার মশাই, অনেক অনেক ভালোবাসি আমি আপনাকে। আমি বাতাসের তাণ্ডবে বস্তু মোমের ওপর আগুনের জ্বলন্ত শিখা যেমন ধপ করে নিভে যায়, ঠিক তেমনি মনুষ্য মোমের অস্পষ্টভাবে চঞ্চল কিশোরীর বলা কথাটাও ধপ করে নিভে গেল। ভাগ্যের চাকায় তো নিষ্ঠুরতম কেন? আগুনের কোমলমতি নিষ্প্রাণ প্রাণটা এই সোনার গায়ের মাটিতেই ত্যাগ করতে হলো। এই দুই ভালোবাসার দম্পতিকে আরও কিছু একসঙ্গে সময় কাটাতে রাখলে কি খুব ক্ষতি হয়ে যেত? তখনই কোথা থেকে চিরন্তন সত্য বাক্য ভেসে আসে, এটাই তো প্রকৃতির নিয়ম। জন্ম থাকলে মৃত্যু অনিবার্য। মৃত্যু মনে করিয়ে দেয় জীবনের অস্থিরতা এবং সময়ের নিরবচ্ছিন্ন প্রবাহের কথা। অথচ সুখের সাগরে ভেসে থাকা মানুষ মৃত্যুর মতো সত্য এবং ছোট শব্দ বলে বেমালুম ভুলে যায়।
পৃথিবী ছাড়া এরপরে যে নিঃশব্দ অন্ধকার একটি দুনিয়া আছে, সেই সমগ্র প্রক্রিয়া আমাদের মানব অস্তিত্বের একটি গভীর প্রতিচ্ছবি, সেটাও স্মরণে রাখে না। সন্ধ্যার শোরগোল কাটিয়ে ধরণীর বুকে রাত্রি নেমেছে। গোধূলির কিঞ্চিত রক্তাভা আলো সরে গিয়ে চারপাশে অন্ধকারে চেয়ে গিয়েছে। ছোট বড় পক্ষীকুল ঢানা ঝাপটিয়ে নিজ আবাসের স্থলে ফিরে যাচ্ছে। কোলাহলপূর্ণ পরিবেশ নিমিষেই নিস্তব্ধতায় ভরে গিয়েছে। এই শুনশান নীরবতা পরিবেশে মোমের গোঙানির আওয়াজ ভেসে আসছে। মাটিতে কারো পায়ের দাপাদাপির শব্দ, সেই সাথে মাটিতে পড়ে থাকা শুকনো পাতার খচখচে আওয়াজ। শব্দ অনুসরণ করে রাফি এদিকটায় ছুটে এলো। সন্ধ্যার সময় শেষে রাত্রি নামছে, অথচ আগুন মোমের দেখা নেই। ভিন্ন শহরে চোর ডাকাতের অভাব নেই, তাই প্রিন্সিপাল স্যার রাফিকে সাথে করে আরও একজন সিনিয়র প্রফেসরকে ওদের খোঁজার জন্য পাঠিয়েছিলেন। রাফি সিনিয়র প্রফেসরকে বলল দুজনে দুদিকে গেলে তাদের খুঁজে পাওয়া সহজ হবে। সেই জন্য দুজন দুদিকের রাস্তা ধরে আগুন বোমকে খুঁজে চলেছে। রাফিরা যেখানে ছিল তার থেকে 30 মিনিটের দূরত্বে শুনশান নিরিবিলি প্রাকৃতিক লতাপাতায় ঘেরা একটি জায়গা আছে। খুঁজতে খুঁজতে রাফি এদিকেই এসেছে, আর তখনই অদ্ভুত আওয়াজ শুনতে পায়। রাফি সামনে যতটা এগোচ্ছে শব্দের প্রখরতা ততটাই বৃদ্ধি পাচ্ছে। জায়গাটাতে তেমন আলোর ঝলকানির দেখা নেই, তবে আবছা অন্ধকারাচ্ছন্ন জায়গাটাতে চারপাশের ক্ষুদ্র আলোক রশ্মি হানা দিয়েছে। রাফি দাঁড়িয়ে থাকা অবস্থায় হাতাহাতি দুটি ছায়ামূর্তি দেখতে পেল। পা চালিয়ে দ্রুত ছুটল সেদিকে। যদিও সবকিছু আবছা আবছা দেখাচ্ছে, তবুও মৃদু আলোতে মোমের মুখ আর ড্রেস চিনতে একটুও ভুল হলো না। এদিকে এসেই রাফির চোখ ছাড়াবোড়া হয়ে গেল। কেউ একজন মোমের গলা চেপে আছে, আর মোম গলা হতে হাত ছাড়ানোর জন্য রীতিমতো তড়পাচ্ছে। থেমে থেমে সমান তালে গঙিয়ে যাচ্ছে। কণ্ঠনারীর মোলায়েম হাড়গুলো যেন মরমর করে ভেঙে গিয়েছে। রাফি সময় ব্যয় না করে কাছে গিয়ে আগন্তুককে পুরুষালী শক্তি খাটিয়ে মোম থেকে ছাড়িয়ে নিল। মোমের শরীর টলছে, গলা ধরে খুক খুক করে শব্দ করে কাশছে আর জোরে জোরে শ্বাস টানছে। এক্ষুনি মাটিতে পড়ে যাবে ভাব। রাফি হাত বাড়িয়ে আবার গুটিয়ে নেয়। অন্যের স্ত্রীকে এভাবে ছোঁয়া কি ঠিক হবে? মোম শরীর ছেড়ে পড়ে যেতে নেয়। সকল দ্বিধাবোধ দূরে ঠেলে মোমের কাজ জড়িয়ে এক হাতে আগলে নিল। মোম বহু কষ্টে নিভু নিভু চোখ তুলে আগলে ধরা মানুষটির দিকে চায়। পরিচিত মুখায়ও দেখে অধরে কিঞ্চিত হাসির ঝলক মেরে ভরসা স্বরূপ বুকে সাহসের সঞ্চার হয়। চাউনিতে এক টুকরো আশা জেগে ওঠে। মোমের দিকে এক পলক চেয়ে রাফি মেকি হাসে আমতা আমতা করে সাফাই দিল। আপনাকে দেখে অসুস্থ মনে হচ্ছে, বাধ্য হয়ে শুয়েছি, নয়তো এক্ষুনি পড়ে যেতেন। আমার ছোঁয়া খারাপভাবে নেবেন না প্লিজ। বয়সে আমি আপনার থেকে অনেক বড়। অস্বস্তি অনুভব করলে বড় ভাইয়ের ছোঁয়া মনে করে একটু মানিয়ে নিন। শুধু কলিকের বউ বলে আপনি আজ্ঞা করছি, নয়তো হাঁটুর বয়সী মেয়েকে আপনি সম্বোধন করতে ইগোতে লাগছে। মোম পলক ঝাপটিয়ে মাথা নেড়ে বোঝালো সে কিছু মনে করেনি। রাফি সন্তুষ্টি হাসল। হাসি বজায় রেখে জিজ্ঞেস করল, ভাবি আপনি এখানে কি করছেন? আগুন ছাড় কোথায়? মোম উত্তর দেওয়ার আগেই আগন্তুক পুনরায় দ্বিগুণ তেজ দিয়ে মোমের নিকট তেড়ে এলো। দূর হতে সূক্ষ্ম আলোক রশ্মি আগন্তুকের মুখে এসে পড়ল। রাফি আগন্তুকের মুখে স্পষ্ট দেখতে পেল। অমনি হতভম্ব হয়ে গেল। বিস্ময়ে নয়নজোড়া বড় বড় করে চেয়ে রইল। অবিশ্বাস টেলে বলে উঠল, ডাক্তার ম্যাডাম আপনি? আগন্তুক উত্তর দিল না। তাকে দেখতে পাগল পাগল লাগছে। চুলগুলো খোলা, মুখশ্রী ঘামে ভিজে বেহাল দশা, কিন্তু চুল মুখের সামনে এসে ঘামের সাথে লেপ্টে রয়েছে। চোখের মণি যুগল বাজেভাবে এদিক ওদিক ঘোরাচ্ছে। বড়সড় মোটা একটা লাঠি দেখতে পেয়ে সেটা হাতে তুলে নিল। মোমকে আঘাত করতে চাইলে কিন্তু পারল না। তার আগেই রাফি লাঠি ধরে একটানে আগন্তুকের থেকে ছিনিয়ে নিয়েছে। রাগ দেখিয়ে ধমকে বলল, সমস্যা কি ম্যাডাম? ভাবিকে মারতে চাচ্ছেন কেন? আর আপনি এখানে কি করছেন? আগন্তুক এবারও নিশ্চুপ, উন্মাদের মতো শুধু ঠোঁট নেড়ে কাপা গলায় আওড়ালো, এই মেয়েটাকে ছেড়ে দিন, আমার ওকে দরকার। ওকে মেরে আমাকে এখান থেকে যত দ্রুত সম্ভব বিদায় হতে হবে। রাফি অবাক হয়ে জানতে চাইল, আপনি ওনাকে মারতে চান কেন? কি ক্ষতি করছে উনি আপনার? আগন্তুক ফুঁসে উঠে চিবিয়ে চিবিয়ে বলল, আমার হাতে এত কথা বলার সময় নেই, আপনি সামনে থেকে সরুন, মেয়েটাকে ছেড়ে দিন। রাফি মোমের কাঁধে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে দাম্ভিক শহীদ বলল, ছাড়বো না, আপনার যা করার ইচ্ছা করতে পারেন। এত দরদ কেন এই মেয়েটার জন্য? ও তো আপনার আপন কেউ না, তাহলে আমি বুঝি না এই অপয়া মেয়েটার জন্য সকলের এত দরদ কিসের? কে বলছে উনি আমার কেউ হয় না? উনি আমার ছোট বোন আর
বড় ভাই হিসেবে আমার কর্তব্য বোনকে রক্ষা করা। রক্তের সম্পর্ক হলে যে শুধু ভাইয়া হওয়া যায় এমনটা কোথায় লেখা আছে? আগন্তুক তিরিক্ষি মেজাজ নিয়ে বলে, ওর থেকে দূরে সরে দাঁড়ান। আমি থাকতে আপনাকে খামোকার একটা আঘাতও ভাবিকে করতে দিব না। আগন্তুক আরও কিছুক্ষণ বলতেই চাচ্ছিল, তখনই লম্বা চওড়া বলিষ্ঠ পেটানো শরীরে কাউকে ধূপধাপ পা ফেলে এদিকে আসতে দেখে সেদিকেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। মানুষটা দেখতে অনেকটা আগুনের মতো লাগছে। আগন্তুক বুঝতে পারলো এটা আগুনই। শব্দ শুনে রাফিও সেদিকে তাকায়। আগন্তুক ঢালু দিয়ে নিচে নেমে সরু রাস্তায় পথ ধরল। চোখের পলকে সকলের দৃষ্টির বাইরে চলে গেল। বলিষ্ঠ ছায়ামূর্তি মোম রাফির সম্মুখে এসে দাঁড়ালো। আগুনের প্রতিচ্ছবি দেখে রাফি গমগমে গলায় জিজ্ঞেস করলো, স্যার, আপনারা কোথায় গিয়েছিলেন? রাত্রি নামছে, সেদিকে কোনো খেয়াল আছে? চিন্তা হয় না বলুন? আগুন থেকে আশান্বিত উত্তর না পেয়ে রাফি হতাশ হলো। ভারী কি নিঃশ্বাস ছেড়ে বলল, চলুন হোটেলে ফিরে যাওয়া যাক।